হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব। তো অনেকের এই ফ্রেজ এবং ক্লজ নিয়ে ডাউটস থাকে, ঠিক আছে। তো আজকে চলো পুরো ক্লিয়ার করব আমরা বিষয়টাকে, ঠিক আছে। তোমরা অনেকে কমেন্ট করেছিলে এটার উপর একটা ভিডিও আনতে। তো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফ্রেজ এখানে দেখতে পাচ্ছ, ফ্রেজ এবং ক্লজ। ফ্রেজ বাংলায় এটাকে আমরা বলি বাক্যাংশ, ওকে। আর এটাকে বলা হয় উপবাক্য। ক্লজ মিন্স উপবাক্য। তো দেখো, প্রথমে আমরা ফ্রেজ সম্পর্কে জানবো, তারপরে আমরা ক্লজ সম্পর্কে জানবো। দেখো, ফ্রেজ সম্পর্কে বলা হলো, ফ্রেজ মানে হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ, ঠিক আছে। এর ডেফিনেশন বা এর যে সংজ্ঞা সেটা কি দেখো, আগে পড়ে নাও। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট কন্টেন বোথ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো ফ্রেজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কি শব্দ গুচ্ছ, ওকে, মানে শব্দের সমূহ। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ দ্যাট ডাজ নট কন্টেন, যার মধ্যে থাকে না, কন্টেন মানে ধারণ করা, অন্তর্ভুক্ত থাকা, বা থাকে না বলতে পারি এখানে। বোথ সাবজেক্টও থাকে না অ্যান্ড ফাইনাইট ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকে না, ঠিক আছে। সাবজেক্ট মানে তোমরা জানো কর্তা, তাহলে যেখানে কর্তা এবং তার সাথে ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব মানে তোমরা জানো সমাপিকা ক্রিয়া, ঠিক আছে, সমাপিকা ক্রিয়া। তো এটার যদি আমি একটু বিস্তারিত বলি ফাইনাইট ভার্ব কী জিনিস, তাহলে দেখে নাও। তো প্রথমে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নিই, চলো। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো দেখো, এখানে আমি যদি একটা সেন্টেন্স বলি, আই প্লে ক্রিকেট, ক্রিকেট ডেলি, মানে আমি প্রতিদিন ক্রিকেট খেলি। তো এখানে দেখো, এই প্লে শব্দটা যে আছে এটা কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এটাই সমাপিকা ক্রিয়া। তো এটা কিন্তু আমাদের সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হতে থাকে। যদি আমি সাবজেক্ট চেঞ্জ করি হি, তখন কিন্তু প্লে আর হবে না, প্লেস হয়ে যাবে, ঠিক আছে। হি প্লেস ক্রিকেট ডেলি, ওকে, সে প্রতিদিন ক্রিকেট খেলে। তো এরপরে দেখো, যদি আমি চেঞ্জ করি এখানে টেন্স, হি প্লেড ক্রিকেট, যা আছে ক্রিকেট, ঠিক আছে, ডেলি, মানে প্লেড ডেলি হবে না, এখানে ইয়েস্টারডে বলতে পারি, সে গতকাল ক্রিকেট খেলেছিল, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে চেঞ্জ হচ্ছে, এই শব্দটা যে দেখতে পাচ্ছি এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আবার হি হ্যাজ প্লেড, এটাও হতে পারে। তো দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু এখানে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি নন ফাইনাইট ভার্ব হয় এটা কিন্তু চেঞ্জ হবে না। তো নন ফাইনাইটের একটা উদাহরণ দিয়ে দেই, ঠিক আছে। নন ফাইনাইটটা কেমন হয় দেখো, আমি যদি বলি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ওকে, ইনজুরিয়াস টু হেলথ মানে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই তো। তো এখানে দেখো, স্মোকিং যে শব্দটা এসছে এটা কিন্তু ভার্ব থেকে এসছে না, স্মোক শব্দ থেকে এসছে না। দেখো, স্মোক প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কিন্তু স্মোকিং করা হয়েছে। তো এটাও তো এক ধরনের ভার্ব ছিল, তাই না, নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে দেখো, আইএনজি যুক্ত হওয়ার কারণে এখানে কিন্তু এটাকে বলা হবে জিরান্ড, ওকে, নন ফাইনাইট জিরান্ড। এবং এখানে এটা কিন্তু সাবজেক্টের কাজ করছে, এবং যেটা কিন্তু এখানে একটা নাউন হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো ভার্বের আইএনজি ফর্ম যখন নাউন হিসাবে কাজ করে তখন আমরা তাকে বলি জিরান্ড, ওকে। তো এখানে কিন্তু এটা জিরান্ড, স্মোকিং কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে জিরান্ড, এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব নিয়ে একদিন আলোচনা করা যাবে, ঠিক আছে। তো এখানে মেন ভার্বটা বা ফাইনাইট ভার্ব কিন্তু ইজ আছে, স্মোকিং কিন্তু এখানে তাহলে জিরান্ড বা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে, দেখো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে না, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না, যার মধ্যে সেটাই হচ্ছে কিন্তু কি ফ্রেজ, ঠিক আছে। দেখো, ইট অ্যাক্টস অ্যাজ আ সিঙ্গেল ইউনিট ইন আ সেন্টেন্স, বলছে একটা সেন্টেন্সের ভিতরে এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে, বাট ক্যান নট এক্সপ্রেস আ কমপ্লিট থট অন ইটস ওন, এবং নিজে নিজে কিন্তু সে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারবে না, পুরোপুরি অর্থ বা ভাবনাটাকে কিন্তু প্রকাশ করতে পারবে না, ঠিক আছে। সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে কিন্তু পুরোপুরি যে অর্থ প্রকাশ সেটা কিন্তু করতে পারবে না নিজে নিজে, ঠিক আছে, অন্যের সাহায্য নিতে হবে।
তো এর যদি আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখি, ক্যারেক্টারিস্টিক, ভালো করে দেখো কি আছে। নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে না, সাবজেক্ট আর ভার্ব থাকবেই না এর সাথে। ফাংশনস অ্যাজ আ নাউন, এটা নাউন হিসাবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে, অথবা অন্যান্য ইত্যাদি প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে, মানে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করতে পারে। ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স, মানে সেন্টেন্সের মধ্যে একা দাঁড়াতে পারবে না, মানে একা অর্থ প্রকাশ করতে পারবে না, সেন্টেন্সের ভিতরে শুধুমাত্র ফ্রেজ অর্থ প্রকাশ করতে পারবে না, পুরো সেন্টেন্সের মিনিং ক্লিয়ার করতে পারবে না। সেন্টেন্সের একটা অংশ হিসেবে কাজ করবে, যেটা নাউন হিসাবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে, অ্যাডভার্ব হিসাবে, ঠিক আছে। এইবারে আমরা দেখব এর ভাগগুলো কি আছে, ঠিক আছে। চলো ভাগগুলো দেখা যাক। দেখো, টাইপস অফ ফ্রেজেস, ফ্রেজের ভাগগুলো। প্রথম ভাগ আছে কি, নাউন ফ্রেজ বা বিশেষ্য বাক্যাংশ, ঠিক আছে। নামপদ বাক্যাংশ এটা, ঠিক আছে। দেখো এখানে অ্যাক্টস অ্যাজ এ নাউন ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু এটা নাউন হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? নাউন হিসাবে। কোনো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যখন নাউন হিসাবে কাজ করে তখন তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এক্সাম্পল দেখো, দ্য টল ম্যান ইজ মাই আঙ্কেল। দেখো টল ম্যানটা হচ্ছে আমার কাকা। তো এখানে দেখো এই টল ম্যান পুরোটা একটা সাবজেক্ট বা নাউন হিসেবে কাজ করছে। আমরা জানি সাবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি যেটা নাউন, দ্য টল ম্যান, এই পুরো অংশটা, ঠিক আছে, পুরো অংশটা কিন্তু এখানে নাউন হিসেবে কাজ করছে, তাই এই অংশটুকুকে আমরা বলবো নাউন ফ্রেজ। রিডিং বুকস মানে বই পড়া, তো জিরান দিয়ে তৈরি হয়েছে এটা, রিডিং বুকস, তো এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে কিন্তু সাবজেক্টটা কি, নাউন, ওই জন্য এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। রিডিং বুকস ইমপ্রুভস নলেজ, অর্থাৎ বই পড়া জ্ঞানকে ইমপ্রুভ করে, উন্নত করে, ঠিক আছে, জ্ঞান সমৃদ্ধি করে। আ ব্লু আমব্রেলা ওয়াজ লাইং দেয়ার, ব্লু নীল আমব্রেলা, নীল ছাতা পড়ে রয়েছে সেখানে, ওয়াজ লাইং দেয়ার। তো দেখতেই পাচ্ছো এখান থেকে এই পর্যন্ত যে অংশ এটা কিন্তু নাউন, মানে সাবজেক্ট যেটা নাউন হিসাবে কাজ করছে এখানে, ঠিক আছে। তো এই যে অংশটুকু আমরা বলবো নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ সম্পর্কে তোমাদের আইডিয়া দিতে পারলাম। এরপরে দেখো আমরা পড়বো ভার্ব ফ্রেজ, ঠিক আছে। ভার্ব ফ্রেজটা কি একবার দেখে নাও, ক্রিয়া বাক্যাংশ। তো কন্টেন্স আ মেন ভার্ব প্লাস হেল্পিং ভার্বস, তাহলে এখানে কি থাকবে, মেন ভার্ব আর হেল্পিং ভার্ব মিলে হবে আমাদের ভার্ব ফ্রেজ, ঠিক আছে। দেখো শি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং, তাহলে এখানে দেখো হ্যাজ বিন কি, এটা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, আর সিঙ্গিং মানে মেন ভার্বের আইএনজি ফর্ম। তো দেখো এখানে তাহলে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব মিলে কিন্তু এখানে ভার্ব ফ্রেজ তৈরি করছে, ওকে। তারপর দেখো উইল ভিজিট, উইলটা কি মডাল ভার্ব আর ভিজিট হচ্ছে মেন ভার্ব, এটা মিলে ফিউচারের সেন্স দিচ্ছে এবং এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। তারপর দেখো ইজ প্লেয়িং, ই সাহায্যকারী ক্রিয়া বি ভার্বের মধ্যে পড়ে, প্লেয়িং হয়েছে মানে মেন ভার্বের আইএনজি ফর্ম, তাহলে এইটুকু অংশ আমরা কি বলবো, ভার্ব ফ্রেজ। তো এরপরে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ফ্রেজ অর্থাৎ বিশেষণ বাক্যাংশ। দেখো এখানে কি বলা হচ্ছে, ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করবে, বর্ণনা করবে, মডিফাই করবে বা কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো এখানে দেখো নাউন যেটা আছে, বাক্যের মধ্যে কোনো নাউন আছে অথবা প্রোনাউন আছে, তার সম্পর্কে কোনো কিছু বলবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা জানি কি অ্যাডজেক্টিভ কি, কোনো নাউনকে যে কোয়ালিফাই করে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে একটা শব্দগুচ্ছ যখন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে বা ডিসক্রাইব করবে। উদাহরণ সহকারে দেখে নাও, দ্য গার্ল উইথ কার্লি হেয়ার ইজ মাই ফ্রেন্ড। দেখো গার্ল মেয়েটি, কোন মেয়েটি, উইথ কার্লি হেয়ার অর্থাৎ কোঁকড়ানো চুলওয়ালা মেয়েটি হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে, ইজ মাই ফ্রেন্ড। তো এখানে উইথ কার্লি হেয়ার দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই গার্ল সম্পর্কে বলা হলো, এখান থেকে এই অংশটুকু তাহলে কি হিসাবে কাজ করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে, ওকে। গার্ল সম্পর্কে বলা হলো, গার্ল নাউন, আর নাউন সম্পর্কে যে বলে তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভটা কেমন ধরনের অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে একটা শব্দগুচ্ছ পুরো নাউন সম্পর্কে বলছে, বুঝতে পারছো। বক্স, আচ্ছা, আ বক্স ইজ ডিউরেবল, ঠিক আছে। আমরা যদি এই অংশটুকু বাদ দেই, মানে আমরা যদি অ্যাডজেক্টিভ বাদ দেই তাহলে কিছু এক্সট্রা ইনফরমেশন কমে যায়, ঠিক আছে, কিন্তু অর্থটা কিন্তু
কিছুটা থিক থাকে। দেখো আ বক্স ইজ ডিউরেবল, একটা বাক্স হচ্ছে টেকসই। কোন বাক্স? যে বাক্সটা মেড অফ উড, মানে কাঠের তৈরি, অর্থাৎ কাঠের তৈরি বাক্সটি ডিউরেবল, টেকসই। ঠিক আছে, তো এখানে কিন্তু এই অংশটুকু আমাদের অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে, যেটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাই এটাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো দ্য রোড ফুল অফ পট হোলস ইজ ডেঞ্জারাস, অর্থাৎ অনেক গর্ত থাকা, পট হোল থাকা রাস্তায়, সেই রাস্তাটা কিন্তু ডেঞ্জারাস। তো রাস্তা কোন রাস্তা? যেটা ফুল অফ পট হোলস, পটস হোলে ভর্তি, ছোটোখাটো গর্তে থাকা ভর্তি, এরকম রোড কিন্তু খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, তাহলে এই অংশটুকু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা দেখব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ বাক্যাংশ। তো দেখো এখানে কি আছে, মডিফাইজ আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল ফ্রেজে এটা মডিফাই করবে ভার্বকে, অ্যাডজেক্টিভ কেউ করতে পারে, অথবা অ্যাডভার্ব নিজে নিজেকে করতে পারে। এটা বেসিক্যালি কি সম্পর্কে বলে বলো তো? টেলস হাউ, হাউ এর উত্তর দেয়, হোয়েন অ্যান্ড হোয়াই, হোয়ার। ঠিক আছে, এগুলোর উত্তর দেয় যে অংশটুকু, সেই অংশটুকুকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। উদাহরণ সহকারে দেখে নাও, হি র্যান, সে দৌড়ে গেল, ভেরি কুইকলি, খুবই দ্রুত। দেখো এখানে কুইকলি কি অ্যাডভার্ব। ঠিক আছে, তো এটা রান সম্পর্কে বলছে বা র্যান সম্পর্কে বলছে, কুইকলি মানে সে দৌড়ে গেল দ্রুত। এবার কেমন দ্রুত? ভেরি কুইকলি, খুবই দ্রুত, মানে এই অ্যাডভার্বকে আবার এটা কোয়ালিফাই করছে। তাহলে এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব ইউজ হয়েছে। তাহলে এই অংশটুকু কিন্তু আমার দুটো শব্দ দিয়ে গঠিত, মানে গ্রুপ অফ ওয়ার্ডস, তাই এই অংশটুকু কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে পড়ছে, যেহেতু এই পুরো অংশটা র্যানকে কোয়ালিফাই করছে বা র্যানকে ডেসক্রাইব করছে। শি স্পোক ইন আ সফট ভয়েস, সে কথা বলে বা কথা বলেছিল কেমনভাবে? ইন আ সফট ভয়েস, একদম নম্র নরম সুরে কথা বলেছিল। কেমন করে কথা বলেছিল? দেখো হাউ এর উত্তর দিচ্ছে এখানে, হাউ মানে সে কেমনভাবে কথা বলেছিল। শি স্পোক ইন আ সফট ভয়েস, সে কথা বলেছিল কেমনভাবে? ইন আ সফট ভয়েস। তো এটা ফ্রেজ, দেখতে পাচ্ছ কী ধরনের ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দে অ্যারাইভড, তারা উপস্থিত হয়েছিল, আফটার সানসেট, অর্থাৎ সূর্যোদয়ের পরে। তো আফটার সানসেট, সূর্যোদয়ের পরে, এটা কিন্তু দেখো হোয়েনের উত্তর দিচ্ছে। তারা উপস্থিত বা হাজির হয়েছিল কখন? একটা সময় উল্লেখ করা হচ্ছে, আফটার সানসেট। এটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং এই অ্যারাইভকে ডিসক্রাইব করছে, তাই এই অংশটুকুকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, এটাকে বলা হয় পদান্বয়ী বাক্যাংশ। ঠিক আছে, দেখো বিগিনস উইথ দ্য প্রিপোজিশনস অ্যান্ড এন্ডস উইথ আ নাউন অর প্রোনাউন। দেখো এটা শুরু হয় কিন্তু একটা প্রিপোজিশন দিয়ে, ওই জন্যই তো বলা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং শেষ হবে একটা নাউন অথবা প্রোনাউন। আর আমরা জানি কি, যে প্রিপোজিশনের পরে হয় নাউন হবে আর না হয় প্রোনাউন হবে। ঠিক আছে, অথবা জিরান হতে পারে, যেটা কিন্তু নাউন হিসেবেই কাজ করে অ্যাকচুয়ালি। তাহলে নাউন নাই প্রোনাউন হবে প্রিপোজিশনের পরে। ঠিক আছে, সেটা শেষ শুরু হবে কি দিয়ে? শুরু হবে কিন্তু প্রিপোজিশন দিয়ে। এক্সাম্পল দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং। ঠিক আছে, বিড়ালটি শুয়ে রয়েছে, অন দ্য ম্যাট, ম্যাটের উপরে। দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, অন প্রিপোজিশন, কোথায় শুয়ে রয়েছে বর্ণনা করছে। ঠিক আছে, তো একদিক দিয়ে দেখলে এটা কিন্তু আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? এই স্লিপ সম্পর্কে বলা হচ্ছে যে কোথায় শুয়ে রয়েছে, তো প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে বলে এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, উই ওয়েন্ট টু দ্য মার্কেট। দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, আমরা গেলাম, কোথায় গেলাম? টু দ্য মার্কেট, বাজারের দিকে। তো এই অংশটুকু আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য বুক আন্ডার দ্য টেবিল ইজ মাইন, মানে বইটি আমার। কোন বই? আন্ডার দ্য টেবিল, যেটা টেবিলের নিচে রয়েছে। ঠিক আছে, মানে এখানে দেখো এইটুকু অংশ কিন্তু আবার আমরা যদি দেখি তাহলে অ্যাডজেক্টিভেরও কাজ করছে। দ্য বুক কোন বইটি? আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে অংশটুকু প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। ওকে, তার মানে এটা এখানে দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই এই অংশটুকুকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আশা করি এই ফ্রেজ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হলো। ঠিক আছে, এরপরে তোমরা স্টোরিগুলো দেখবে, আমি পড়ানোর সাথে সাথে তো বলে দেই স্টোরি বা নিউজ পেপার পড়ানোর সময়, তো ওগুলো দেখলে হয়ে যাবে। জাস্ট এটা একটা তোমাদের একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে কীরকম ধরনের মানে ফ্রেজ হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা পড়বো ক্লজ। এটা ভেরি কনফিউজিং, অনেকের কাছে এটা প্রবলেম হয়। দেখো ক্লজটা জানলে কিন্তু সব কিছু কিন্তু পড়া যায়, রিং করা যায় ভালোভাবে।
ফ্রেজটা এবং ক্লজটা অত্যন্ত জানা জরুরি, ঠিক আছে। আমরা এবারে শুরু করছি ক্লজ, ঠিক আছে, উপবাক্য বাংলায় বলা হয়। ডেফিনেশনটা কি দেখো, clause is a group of words that contains both a subject and a finite verb. It may or may not express a complete thought. দেখো, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ওটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস ছিল, ফ্রেজ এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, তবে পার্থক্য কি, দ্যাট কন্টেন্স বোথ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। ফ্রেজের ক্ষেত্রে কিন্তু ছিল না, সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন ছিল না, এখানে কিন্তু সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন থাকবে, মানে ফাইনাইট ভার্বের কম্বিনেশন, ঠিক আছে। আর এটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে, আবার কখনো কখনো পুরোপুরি অর্থ প্রকাশ নাও করতে পারে, ঠিক আছে। তো এর ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে নাও, ঠিক আছে। তাহলে বেসিক পার্থক্য আমরা কি বুঝলাম, এখানে ক্লজে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, আর ফ্রেজে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে না। ক্যারেক্টারিস্টিক দেখো, মাস্ট হ্যাভ আ সাবজেক্ট, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব তো থাকবেই, না হলে সেটা ক্লজ কোনো দিন হবে না, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকতে হবে। ক্যান বি ইন্ডিপেন্ডেন্ট, কমপ্লিট অর ডিপেন্ডেন্ট ইনকমপ্লিট। দেখো, এটা হতে পারে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, মানে কমপ্লিট অর্থ প্রকাশ করতে পারে, সেই জন্য বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ক্লজটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে, আবার কিছু ক্লজ রয়েছে এটা কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো এই টাইপসগুলো আমরা দেখব, তাহলে আরও ডিটেলসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, টাইপস অফ ক্লজেস, ঠিক আছে, ক্লজের ভাগগুলো দেখে নাও। প্রথমে আমরা দেখব যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, স্বাধীন উপবাক্য। তার মানে কি দেখো, এক্সপ্রেসেস আ কমপ্লিট থট অ্যান্ড ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। তাহলে এখানে কিন্তু একটা পুরোপুরি অর্থ প্রকাশ করছে, এবং এটা কিন্তু ক্যান স্ট্যান্ড, একা দাঁড়াতে পারে, একটা সেন্টেন্সের ভিতরে একাই সে পুরো অর্থ করতে পারবে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কি বলতে পারি, আর মেন ক্লজ, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি এটাকে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ, ঠিক আছে। তাহলে তিনটেই মনে রাখবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। একটা জিনিসকেই বোঝানো হচ্ছে স্বাধীন উপবাক্য। দেখো, শি লাভড লাউডলি, সে হাসলো লাউডলি, উচ্চ স্বরে। তাহলে দেখো, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, ঠিক আছে। লাভ, এটাকে আমরা সাবজেক্ট এবং টেন্সের বেসিসে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। লাফিং হতে পারে, ইজ লাফিং হতে পারে, তারপরে হ্যাজ লাভড হতে পারে, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারি, তাই এটাকে ফাইনাইট ভার্ব বলা হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট আর ফাইনাইটের কম্বিনেশন আছে, ঠিক আছে, দুটোর কম্বিনেশন আছে, তাই এটাকে আমরা বলবো কি, ক্লজ। এবং কি ধরনের ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এই অংশটুকু পড়েই আমরা কিন্তু পুরো অর্থটা ক্লিয়ার বুঝতে পারছি, পুরোপুরি অর্থ প্রদান করছে, ঠিক আছে, কমপ্লিট থট কিন্তু এখানে দিচ্ছে, যার কারণে এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো এখানে রাইজেস ভার্ভ, এটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব আছে মানেই এটা হচ্ছে আমাদের ক্লজ, এবং এটা পুরোপুরি অর্থ প্রকাশ করছে সেন্টেন্সের ভিতরে এই অংশটুকু, তাই আমরা এটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। আই এনজয় রিডিং নোভেলস, ঠিক আছে। তো এখানে দেখো, আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে বা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আমরা ভার্ব মানে এখানে ফাইনাইট ভার্ব বুঝবো, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে এখানে, তাই এটাকে আমরা বলবো ক্লজ, এবং এটা পুরো অর্থ প্রদান করছে, তাই এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে আমরা দেখবো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ক্লজ কি, ক্যান নট মানে পরাধীন উপবাক্য, ঠিক আছে। ক্যান নট স্ট্যান্ড অ্যালোন মানে একা কিন্তু অর্থ প্রকাশ করতে পারবে না। ডিপেন্ডস অন অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট মানে এই আগের এরকম একটা স্বাধীন ক্লজের উপর নির্ভর করেই কিন্তু সে অর্থ প্রকাশ করতে পারবে, তার আগে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারবে না, ঠিক আছে। আমরা ডিটেলসে দেখব, নিচেরগুলো দেখো। এরপরে দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজ, এর কিন্তু তিনটে ভাগ হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু ভাগ হয় না, কার ভাগ হয়, এই ডিপেন্ডেন্ট ক্লজের, ঠিক আছে। ডিপেন্ডেন্ট ক্লজের কয়েকটা ভাগ হয়ে থাকে, সেই ভাগগুলো আমরা জানবো। দেখো, প্রথমত কি, দেখো নাউন ক্লজ, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, আমরা একবার দেখে নেই। তারপরে কি আছে দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে তিন ধরনের কিন্তু ক্লজ হয়ে থাকে। তাহলে আমরা ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু আমরা যদি দেখি,
একটা ছকের মাধ্যমে আনার চেষ্টা করি। ডিপেন্ডেন্ট এই ক্লজটাকে কিন্তু আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। মেন ক্লজের কিন্তু ভাগ হয় না, ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ হয়, ঠিক আছে। ওটারও বিভিন্ন প্রকার হয়, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, আর একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তো প্রথমে দেখো নাউন ক্লজটা। নাউন ক্লজ কি? বিশেষ্য উপবাক্য, অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সে নাউনের মতো কাজ করবে। আগেরটা যেমন আমরা দেখলাম যে নাউনের মতো কাজ করছে যে অংশটুকু, মানে গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা ফ্রেজ বলা হচ্ছে, যার সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। আর এখানে দেখো এটা কিন্তু ক্লজ, সাবজেক্ট ভার্ব থাকবে এবং সেটা নাউনের মতো কাজ করবে। ওকে, দেখো উদাহরণের সাহায্যে আমরা দেখছি। হোয়াট হি সেড ইজ ট্রু। দেখো তাহলে হোয়াট, এখানে হোয়াট হি আর সেড হচ্ছে ভার্ব, তো এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, ঠিক আছে। সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, এই অংশটুকুকে আমরা বলবো ক্লজ। এবং এটা কি ধরনের ক্লজ? আমরা দেখতেই পাচ্ছি যে এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ডিপেন্ডেন্ট ক্লজের এই অংশটুকু কিন্তু নাউনের মতো কাজ করছে। তোমরা বলবে এটা আবার কি ধরনের যে নাউনের মতো কাজ করছে? হ্যাঁ দেখো, এই যে পুরো অংশটুকু দেখতে পাচ্ছ না, এটা কিন্তু সাবজেক্ট, মানে হোয়াট ইজ সেড ইজ ট্রু। তাহলে এর যে মেন ভার্বটা কিন্তু এখানে আছে, ইজ, মানে হোয়াট ইজ সেড ইজ ট্রু, সে যেটা বলল সেটা হচ্ছে সত্য। এইটা কিন্তু ফাইনাইট ভার্ব এখানে, ঠিক আছে। এখানে কিন্তু এইটা মেন ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, কিন্তু এটা ক্লজের ফাইনাইট ভার্ব, ঠিক আছে। হোয়াট ইজ সেড, তাহলে হোয়াটই এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, এবং সেড হচ্ছে এখানে ভার্ব, ফাইনাইটই ভার্ব এটা, কিন্তু এই পুরো অংশটুকু আবার নাউন হিসাবে কাজ করছে, ঠিক আছে। সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, মানে এটা নাউন। তো হোয়াট ই সেড ইজ ট্রু, মানে সে যেটা বললো সেটা সত্য। দেখতে পাচ্ছ তো যে ক্লজ কিভাবে নাউনের মতো কাজ করছে, ওই জন্য এই অংশটুকুকে আমরা বলবো নাউন ক্লজ। ওকে, তারপর দেখো আই নো, আমি জানি। তাহলে দেখো এই আই হচ্ছে সাবজেক্ট, আর এখানে নো হচ্ছে ফাইনাইট ভার্ব। আই নো, তারপর হোয়ার শি লিভস, কোথায় সে বসবাস করে। এখানে দেখো আবার কিন্তু হোয়ার শি লিভস এখানে সাবজেক্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লিভস হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্বের আবার এখানে কম্বিনেশন পাচ্ছি। তাহলে এই অংশটুকু কোথায় সে বসবাস করে, এটা কিন্তু পুরোপুরি অর্থ ক্লিয়ার করছে না, কিন্তু এইটা পুরোপুরি অর্থ ক্লিয়ার করছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা কাজ করছে কিসের মতো করে? নাউনের মতো করে, তাই এটাকে বলা হবে নাউন ক্লজ। ওকে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। সে যে সৎ সেটা সবাই জানে বা সবার কাছে পরিচিত। দেখো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে আমরা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাচ্ছি, ঠিক আছে। সে যে সৎ, তাহলে এই অংশটুকু তো ডিপেন্ডেন্ট ক্লজ। ইজ হচ্ছে আমাদের এখানে মেন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে ক্লজের ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাচ্ছি এখানে, নাউনের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ। আচ্ছা, এখানে আমরা যদি বলি এখানে মেন ক্লজ কোনটা বলো তো? দেখো এখানে মেন ক্লজ এই পুরো অংশটুকু দেখতে পাচ্ছ, এটা সাবজেক্ট, আর এর ভার্ব হচ্ছে কিন্তু এখানে ইজ। তাহলে এই পুরো অংশটুকু এটা সাবজেক্ট হলো, আর মানে ক্লজকে নিয়েই একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টকে নিয়েই আরেকটা ভার্ব জুড়ে হচ্ছে কি, সেটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, বিশেষণ উপবাক্য। ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে, কাজ করে। ডিসক্রাইবস নাউন, একটা নাউনকে বর্ণনা করে, তোমরা জানো। দেখো দ্য বয় হু ওন দ্য প্রাইজ ইজ মাই ব্রাদার। দেখো বয় ছেলেটি, কোন ছেলেটি? হু ওন দ্য প্রাইজ, যে প্রাইজটি জিতেছিল। তাহলে এই অংশটুকু এই বয় সম্পর্কে বলছে তো, তাহলে নাউন সম্পর্কে যে বলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এবং এটা দেখো সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট এটা আর ভার্ব হচ্ছে ওন, সাবজেক্ট ভার্বের কম্বিনেশনকে আমরা ক্লজ বলি, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাস হয়ে গেল, ইজ মাই ব্রাদার। তাহলে এই পুরো অংশটুকু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর এটা হচ্ছে আবার ফাইনাইট ভার্ব। তাহলে আবার কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আবারও একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিভাবে ইউজ হচ্ছে দেখো, দ্য হাউস দ্যাট উই বট ইজ স্পেশাস। দ্য হাউস, বাড়িটি, কোন বাড়ি? দ্যাট উই বট, যেটা আমরা কিনেছিলাম, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, বাড়ি সম্পর্কে বলছে। নাউন সম্পর্কে যে বলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এবং এটা ক্লজ, সাবজেক্ট
দেখতে পাচ্ছি এই দ্যাট উই, এবং ভার্ব হচ্ছে বট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাই ক্লজ কি ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, যেহেতু এটাকে নাউন হাউস সম্পর্কে বলছে, ঠিক আছে। এগেন এই পুরোটা কি? পুরোটা আমাদের সাবজেক্ট, এবং এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব, এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, দ্য বুক হুইচ ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং। দেখো এই বই সম্পর্কে বলা হলো, বইটি, কোন বইটি? হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিল, ইজ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইন্টারেস্টিং, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্লজ, এবং এটা আমাদের বুক সম্পর্কে বলছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। তো এখানেও দেখতে পাচ্ছি যে পুরোটাই অংশ সাবজেক্ট হিসেবে, এটা মেন ভার্ব, তাহলে হচ্ছে এটা এগেন প্রিন্সিপাল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ দেখো, অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, মডিফাইজ ভার্বে মডিফাই করবে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বসকে, ঠিক আছে। দেখো শি ক্রাইড, সে কাঁদলো বা কেঁদে উঠলো, বিকজ শি ওয়াজ স্যাড, কেননা সে স্যাড ছিল, দুঃখিত ছিল। দেখো সে কেঁদে উঠলো, কেন বর্ণনা করছে, কেঁদে ওঠার কারণটা বর্ণনা করছে। বিকজ শি ওয়াজ স্যাড, কেননা সে স্যাড ছিল। তাহলে এখানে এই কেঁদে ওঠার কারণ বা কেন কাঁদলো, হোয়াইয়ের উত্তর দিচ্ছে, তাই এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এবং যেহেতু এটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, ঠিক আছে, শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন আছে বলে এটাকে আমরা বলবো ক্লজ, এবং যেহেতু এটা ক্রাইকে ডিসক্রাইব করছে, তাই মানে ভার্ব ক্রাইকে ডিসক্রাইব করছে, তাই এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। কল মি হোয়েন ইউ অ্যারাইভ, আমাকে কল করো যখন তুমি পৌঁছে যাও, ঠিক আছে। তো কখন, এখানে কিন্তু হোয়েনের উত্তর দিচ্ছে, এটা উত্তর দিয়েছিল কিসের? হোয়ের উত্তর দিয়েছিল, আর এখানে কিন্তু হোয়েনের উত্তর দিচ্ছে। দেখো কল মি, আমাকে কল করবে বা কল করো, হোয়েন ইউ অ্যারাইভ, যখন তুমি পৌঁছে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতেই পারছো, আচ্ছা এখানে কল মি মানে ইউ কল মি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইউ এখানে উজ্জ্ব রয়েছে, ঠিক আছে, ইউ উজ্জ্ব বা হিডেন রয়েছে, মানে তুমি আমাকে কল করো হোয়েন ইউ অ্যারাইভ, যখন তুমি পৌঁছে যাও। তাহলে এখানে এই কল করার ব্যাপারটাকে বোঝানো হচ্ছে না, ভার্বকে মডিফাই করছে, যে কল করবে কখন? হোয়েন ইউ অ্যারাইভ, যখন তুমি পৌঁছে যাবে। তাহলে কখনের উত্তর দেয় যেটা, সেটা কি? সেই অংশটুকুকে বলবো আমরা অ্যাডভার্ব, এবং এখানে যেহেতু এখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাই এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড পাস, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে পাস করতে পারে। হোয়াইয়ের উত্তর দিচ্ছে, দেখতে পাচ্ছ, সে কাজ করেছিল কঠোর, সো দ্যাট, যাতে, সো দ্যাট হি কুড পাস, যাতে সে পাস করতে পারে। তাহলে এখানে ওয়ার্ক সম্পর্কে বলা হচ্ছে যে কেন কঠোর পরিশ্রম করেছিল, যাতে সে পাস করতে পারে। তাহলে এই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাই এই অংশটুকুকে আমরা বলবো ক্লজ। এবং কি ধরনের ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে তোমাদের একটা মোটামুটি আইডিয়া দিতে পারলাম, ঠিক আছে। তারপরে দেখো একটা ছকের মাধ্যমে, মানে একটা গ্লান্সে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তো এটা দেখলে কিন্তু দুটোর মধ্যে তোমরা একটু পার্থক্যটা দেখতে পারবে। দেখো কি আছে, ফিচার যদি দেখা হয়, সাবজেক্ট ভার্বে কি থাকে, ফ্রেজের ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে না, কিন্তু ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে। এর কমপ্লিট থট প্রকাশ করতে এখানে পারে না, আর এখানে কিন্তু ক্লজই কমপ্লিট থট প্রকাশ করতে পারে। এখানে দেখো এক্সাম্পলের সহকারে বোঝানো হলো ইন দ্য পার্ক, পার্কে, তাহলে এটা ফ্রেজের মতো কাজ করছে, ঠিক আছে। এটাকে আবার আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। কোথায় বর্ণনা করছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা যেতে পারে। শি প্লেজ ইন দ্য পার্ক, দেখো এটা পুরো কিন্তু অর্থ প্রকাশ করছে, এবং সাবজেক্ট ভার্বের কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটাও হচ্ছে আমাদের ক্লজের উদাহরণ। কিছু প্র্যাকটিস দেওয়া হলো। আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং আর ফ্রেজেস অর ক্লজেস, তাহলে এর মধ্যে কোনটা ফ্রেজ এবং ক্লজ তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আফটার দ্য মিটিং এন্ডেড, মানে মিটিং শেষ হওয়ার পরে, ঠিক আছে। আফটার দ্য মিটিং এন্ডেড, দেখো এখানে মিটিং সাবজেক্ট, এটা ভার্ব, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, আমরা বলতে পারি ক্লজ। আন্ডার দ্য ওল্ড ব্রিজ, দেখো এখানে সাবজেক্ট ভার্বের কোনো কম্বিনেশন নেই, তাহলে এটা ফ্রেজ। বিকজ শি ওয়াজ ইল, এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, ক্লজ। আর শাইনি নিউ সাইকেল, কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন নেই, ফ্রেজ। হি স্পিক্স পোলাইটলি, তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাহলে এটা ক্লজ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি দেখি যে ফ্রেজ হচ্ছে ওয়ার্ড গ্রুপ
উইদাউট সাবজেক্ট ভার্ব ইনকমপ্লিট মিনিং দেবে এখানে। আর ক্লজ কি, ওয়ার্ড গ্রুপ উইথ সাবজেক্ট ভার্ব মে বি কমপ্লিট অর ইনকমপ্লিট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ফুল সেন্টেন্স, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে নিডস সাপোর্ট ফ্রম অ্যানাদার ক্লজ, মানে অন্য ক্লজের সাহায্য ছাড়া কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা কিন্তু আমাদের ফ্রেজ এবং ক্লজের একটা চ্যাপ্টার তোমাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপরেও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এরপরে কোন বিষয়ের উপরে আমি গ্রামার টপিক নিয়ে আসব, কোনটা তোমাদের দুর্বলতা আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তার উপরে কিন্তু আমি ভিডিও বানানোর ট্রাই করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড।